করোনা ভ্যাকসিনের সুরক্ষা মিলবে সর্বোচ্চ 6 মাস বলছে বিজ্ঞানীরা। ঝুঁকি রোধে স্বাস্থ্যবিধি মানার তাগিদ। পুলিশকে ম্যানেজ করেই রাজধানীতে মাদক ব্যবসা, বিক্রেতা ও সরবরাহকারী সব তথ্যই জানে পুলিশ। লাইমাই পাহাড়ের লক্ষাধিক ঘনফুট মাটি বিক্রি, এমপি পাহাড়ের বিরুদ্ধে অর্ধ কোটি টাকা লুটের অভিযোগ। ঠিকাদার সড়ক খোঁড়ায় থানায় জিডি, অনুমতি না নিলে মামলা। ঢাকা উত্তরের মেয়র আতিকুলের হুঁশিয়ারি। এবং উত্তর পশ্চিমের মৃদু শৈত্যপ্রবাহ 2-1 দিনের মাঝারিতে রূপ নেবে, তাপমাত্রা নামবে 6 ডিগ্রি সেলসিয়াসে। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি শাফাত বিন ফরিদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, যাচ্ছি বিস্তারিত খবরে। করোনার ভ্যাকসিন নিলে কতদিন সুরক্ষিত থাকা যাবে তা নিয়ে এখনো রয়েছে নানা সংশয়। যদিও বিজ্ঞানীরা বলছেন 4 থেকে 6 মাসের সুরক্ষা মিলতে পারে ভ্যাকসিনে। তবে টিকা প্রয়োগ শুরু হলেও মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিতের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। চীনে প্রথম শনাক্ত হওয়ার পর সারা বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করে করোনা সংক্রমণ। এরপরই বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয় ভ্যাকসিন উদ্ভাবনের তোড়জোড়। পরীক্ষার পর্যায়ে থাকা 200 ভ্যাকসিনের মধ্যে তৃতীয় ধাপের পরীক্ষায় আছে 20টি, আর এরই মধ্যে 3টি ভ্যাকসিনের জরুরি প্রয়োগও শুরু হয়েছে। ফেব্রুয়ারির শুরুতে ভ্যাকসিন পাওয়ার আশা করছে বাংলাদেশও। কিন্তু ভ্যাকসিন প্রয়োগে কতটা সুরক্ষা মিলবে প্রশ্নের শেষ নেই। বিজ্ঞানীরা বলছেন ভ্যাকসিন নেয়ার পর মানবদেহে তার কার্যকারিতা থাকতে পারে 4 থেকে 6 মাস। যদিও এ নিয়ে এখনো চলছে পরীক্ষা নিরীক্ষা। হয়তো 4 থেকে 6 মাস থাকবে কার্যকর। এগুলো তো সব ট্রায়ালে ডেটা যেগুলো আসছে এবং পরবর্তীতে আরো লং টার্ম ফলো আপ যেগুলো হবে, সেখানে আমরা বলতে পারবো 6 মাসের কার্যকারিতা আছে। এটা তো অন্তত 6 মাসেরটা তো আমরা আশা করবো। বিশেষজ্ঞরা বলছেন কোনো ভ্যাকসিনই শতভাগ কার্যকর নয়। ভ্যাকসিন নিলেও মৃদু আকারে সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে, তবে এতে আক্রান্তের অবস্থা জটিল হওয়ার আশঙ্কা কমে। রোগের লক্ষণ প্রকাশ না পেলেও তার মাধ্যমে সংক্রমিত হতে পারেন অন্যরা। যে ভ্যাকসিন যদি আমাদের 100 জনকে দেওয়া হয়, তার ভিতরে 90 জনকে রক্ষা করে। এই ভ্যাকসিন কোভিড রোগ থেকে রক্ষা করে, কিন্তু এই ভ্যাকসিন কনফার্ম করে না বা অ্যাসিওর করতে পারছে না এখনো যে ভাইরাসের যে সংক্রমণ বা ট্রান্সমিশন বন্ধ করতে পারে কিনা, অথবা সাবক্লিনিক্যাল ইনফেকশন বন্ধ করতে পারে কিনা। সো ভ্যাকসিন দেওয়ার পরে একজন কিন্তু সাবক্লিনিক্যাল ইনফেকশনে আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে সে রোগের লক্ষণ প্রকাশ না করলেও সে কিন্তু রোগ ছড়াতে পারে একজন থেকে আরেকজনে। এছাড়াও বিশেষজ্ঞরা বলছেন ভ্যাকসিনের অন্যতম উদ্দেশ্য উচ্চ ঝুঁকিতে থাকা মানুষের জীবন রক্ষা করা। সংক্রমণ রোধে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলার বিকল্প নেই। সেই ধরনের ভ্যাকসিন দিয়ে আসলে মহামারী চলমান অবস্থায় মহামারী নিয়ন্ত্রণ করে ফেলবো, এটা একেবারে একটি ভুল বা বিভ্রান্তিকর ধারণা। এটি একটি অস্ত্র মাত্র, অথচ যে অস্ত্রগুলো এর চেয়ে কার্যকরভাবে বিস্তার রোধ করে, যেমন মাস্ক, যেমন ডিস্টেন্সিং, এ দুটো বিস্তার রোধ করার জন্য সবচেয়ে বেশি কার্যকর। জরুরি প্রয়োগের অনুমতি পাওয়া টিকাগুলো গর্ভবতী নারী ও শিশুদের জন্য কতটা নিরাপদ তা নিয়ে এখনো কিছুটা সংশয় রয়েছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে গত 7.5 মাসে দেশে সর্বনিম্ন করোনা রোগী শনাক্তের রেকর্ড গত 24 ঘন্টায়, আর এ সংখ্যা 834 জন। আরও 30 জনের মৃত্যুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 7,424 জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে দেয়া হয়েছে এসব তথ্য। এদিকে পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মেনে চলায় জোর দিচ্ছেন চিকিৎসকেরা। সারা দেশে 163 ল্যাবে গত 24 ঘন্টায় করোনা পরীক্ষা হয়েছে 9,912 জনের। নতুন করে আক্রান্ত 824 জন, আর এ সংখ্যা 9 মের পর সর্বনিম্ন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.41 এতে মোট করোনা রোগীর সংখ্যা এখন 5,08,099। গত 24 ঘন্টায় মৃত্যু হওয়া 30 জনের 23 জন পুরুষ আর নারী 7।
শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.46 আর সুস্থ হয়েছেন আরও 1,685 জন। এ নিয়ে দেশে মোট সুস্থের সংখ্যা 4,50,488। এ অবস্থায় বিশ্লেষকদের পরামর্শ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা, বিদেশ থেকে আসাদের করোনা পরীক্ষা ও আইসোলেশনেও গুরুত্ব দেওয়ার তাগিদ তাদের। মৃত্যু কমানোর প্রথম শর্ত হচ্ছে সংক্রমণটা কমাতে হবে। দ্বিতীয় হচ্ছে যারা সংক্রমিত হচ্ছে তারা অবশ্যই স্বাস্থ্য বিভাগ ও চিকিৎসকের সঙ্গে তাদের যোগাযোগটা থাকতে হবে, কারণ তারা পরামর্শ দিবে তাদের ইতিহাস নিয়ে তিনি ঝুঁকিপূর্ণ মানুষ কিনা। তিনি আরও বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে পরীক্ষা ও পরীক্ষাগারের সংখ্যা বাড়াতে হবে। সব হাসপাতালেই পরীক্ষার সুবিধা রাখা জরুরি বলেও মনে করেন তিনি। হাসপাতালের ব্যবস্থাপনা যেগুলো আছে আগের চাইতে অনেক ভালো হয়েছে, আরো গতিশীল করতে হবে যেন অক্সিজেনের অভাবে কোনো রোগী হাসপাতালে আসার পরে মৃত্যুবরণ না করে। এই সবকিছু মিলিয়ে আমরা হয়তো মৃত্যু হারটা আমরা অনেক কমাতে পারব। সামাজিক দূরত্ব নিশ্চিত করা না গেলে সংক্রমণ ঠেকানো সম্ভব নয় জানিয়ে করোনাকালে সামাজিক অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে কোথায় মাদক বিক্রি হয়, কারা কারবারি, সব তথ্যই রয়েছে পুলিশের কাছে। ব্যবসায়ীদের দাবি তাদেরকে ম্যানেজ করেই দিনের পর দিন মাদক বেচাকেনা চলছে। অভিযোগ রয়েছে পুলিশের অনেক সদস্য এর সঙ্গে সরাসরি জড়িত। এ কারণেই মাদক ব্যবসা নির্মূল হচ্ছে না বলে মনে করেন অপরাধ বিশ্লেষকেরা। 2 তলাতে নিয়ে রাখার কথা ছিল, সেখান থেকে 2 তলাতে না নিয়ে 4 তলাতে নিয়ে গেছে। ফ্যামিলি যখন গেছে তখন তাদেরকে বলছে যে ওদেরকে মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দিবে। আমাদেরকে ছাড়ার জন্য তারা 2 লাখ টাকা দাবি করে। 2 লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই। না, আমারে বললো 45,000 টাকা দিবেন নেই, পরে 30,000 কম নিব না, পরে আমি কান্দার পরে 27,000 টাকা নিছি। কোর্টে চালানের হুমকি দিয়ে অর্থ আদায়। 26 নভেম্বর মিরপুরের পল্লবী থেকে মাদক সেবনের অপরাধে আটক হওয়ার ঘটনায় পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ। যদিও অস্বীকার করেছেন অভিযুক্ত পুলিশ সদস্য, ক্যামেরার সামনে না এসে ফোনে দাবি করেন সব অভিযোগ ভিত্তিহীন। আমি আপনাকে আগেও বলছি যে আপনি যার বিষয়ে জানতে চাচ্ছেন, যে তারিখের কথা বলতেছেন, আমি ওই তারিখে এবং ওই ব্যক্তি কাউকে আমি গ্রেফতার করি নাই। মাদক সহ আটকের পর টাকার বিনিময়ে ছাড়া পাওয়ার অনেক প্রমাণ রয়েছে। এই অভিযোগও পুলিশ সদস্যের বিরুদ্ধে। আমাকে বিভিন্ন রকম ভয় দেখানো হচ্ছে। টাকাটা গণলো, দেখলো যে 5,000 টাকা আছে, কারণ 3 পিস। তো বলতেছে আমি আপনাকে ছেড়ে দিতে পারি যদি টাকাটা আমার কাছে দেওয়া হয়। শুধু তাই নয়, পুলিশের সাথে সখ্যের চাঞ্চল্যকর তথ্য দেন মাদক ব্যবসায়ীরা। উঠে আসে মাদকের বড় ব্যবসায়ীদের ধরাছোঁয়ার বাইরে থাকার কারণ। যদি 100% মাল পাই, হয়তো 30% মাল থানায় জমা দেয়, 70% মাল পুলিশে ব্যবসায়ীদের কাছে দিয়ে আবার দেখা যাচ্ছে নতুন করে টাকা পয়সা যেটা বেঁচে তোমরা চলো আমাদের দাও। যারা কথা শুনে না তাদেরকে ধৈর্য দিয়ে দিচ্ছে, আর যারা ব্যবসা করছে তাদেরকে রেগুলার তারা নিজের আশ্রয়তে রাখছে। সব নতুন নতুন মানুষ তারা দাঁড়ায় রাখছে, যেমন মানুষ চিনতে পারে না, জানতে পারে না। অভিযোগ পুরোপুরি অস্বীকার করেনি ডিএমপি সদর দপ্তর। বলছে মাদকের সাথে জড়িত সব পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একজন সাধারণ মাদক ব্যবসায়ী এবং পুলিশের সদস্য, তাদের মধ্যে আমরা কোনো ফারাক রাখি নাই। এই ধরনের ঘটনা পুলিশে কোনোভাবে আর স্প্রেড না করতে পারে, পুলিশের কোনো সদস্য যাতে মাদক ব্যবসা বা মাদক সেবনের সাথে সংশ্লিষ্ট না হয়, এই মেসেজটা যদি পুরো বাহিনীর মধ্যে দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন, এটা কিন্তু আমরা করছি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন মাদকের সাথে পুলিশের সংশ্লিষ্টতায় আস্থা হারাচ্ছে মানুষ। সংশয় আর নিরাপত্তাহীনতায় তৈরি হচ্ছে নতুন সংকট। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে চট্টগ্রামে অবৈধভাবে অস্ত্র বিক্রির সময় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল স্বরূপ বড়ুয়াকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে কনস্টেবলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল। শনিবার কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলার পর স্বরূপকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অস্ত্রসহ গ্রেপ্তার ওই পুলিশ কনস্টেবল চট্টগ্রাম শিল্প পুলিশে কর্মরত। গোয়েন্দা পুলিশ জানায়, জেলা পরিষদের সামনে থেকে একটি অবৈধ রিভলভার সহ স্বরূপ বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়। সেখানে তিনি অস্ত্রটি বিক্রির জন্য অপেক্ষা করছিলেন। শনিবার সকালে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাকে। চট্টগ্রাম শিল্প পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান জানান, ঘটনা তদন্ত করে ওই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।
লাইমাই পাহাড়ের মাটি বিক্রি করে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে। 14 কিলোমিটার সড়ক নির্মাণ করতে পাহাড়ের 1,14,330 ঘনফুট মাটি কাটা হয়, যার কোনো হদিস মিলছে না। এমপি বাহারের সমর্থকদের দাবি ওই মাটি রাস্তা নির্মাণে ব্যবহার হয়েছে, অথচ কুমিল্লা সড়ক বিভাগ বলছে সড়কটি পাহাড়ের কোনো মাটি ব্যবহার করা হয়নি। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার 14 কিলোমিটার পিপুলিয়া মগবাড়ি সড়ক প্রশস্তকরণে কাটা হয়েছে পাহাড়, আর এ নিয়ে ব্যবস্থা নিতে বলায় হুমকি দেয়া হয়েছে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে। তবে এখন শুধু পাহাড় কাটা বা হুমকি নয়, বিতর্ক শুরু হয়েছে পাহাড়ের মাটি বিক্রি নিয়েও। রাস্তার জন্য কাটা হয়েছে 1,14,330 ঘনফুট মাটি, যার বাজার মূল্য আনুমানিক 50 লাখ টাকা। অভিযোগ উঠেছে পাহাড়ের মাটি বিক্রি করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান, যা নিয়ন্ত্রণ করেছেন স্থানীয় এমপি বাহার। সিএমবির কোনো লিখিত কাগজপত্র না থাকে, অনুমোদন না থাকে, তাহলে এটা অবৈধ। এটা নতুন না, এমন অহরহ ঘটনা লাস্ট 12 ইয়ার্স 12 বছরে এই কুমিল্লায় ঘটেছেন। টাউন হল নিয়েও আপনারা শুনেছেন, বালুর মহল। এমন কোনো সেক্টর নাই যে ওনার হস্তক্ষেপ নাই। আসলে কুমিল্লার মানুষ অনেকটা ওনার কাছে জিম্মি হয়ে গেছে। এ বিষয়ে মন্তব্য করেননি এমপি বাহার, তবে তার সমর্থকেরা বলছেন পাহাড়ের মাটি রাস্তাতেই ব্যবহার করা হয়েছে। মাটি বাণিজ্যের অভিযোগ ভিত্তিহীন। পাহাড়ের একটু অংশ কাটার ফলে পরে যখন বৃষ্টি হলো, পাহাড়ের একটা অংশ ভেঙে রাস্তায় পড়ে, এটা সরিয়ে সাথেই রাখা হয়েছে। এমন না যে এখান থেকে মাটি তুলে বিক্রি করে দেওয়া হয়েছে বা পাহাড় কেটে শেষ করেছে, এরকম না। তবে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগ বলছে পাহাড় কেটে রাস্তা করার কথা বলা হয়নি ওই প্রকল্পে। তারপরও পাহাড় কাটায় বন্ধ করে দেওয়া হয়েছে প্রকল্পের কাজ। এছাড়া পাহাড়ের মাটি কোনোভাবেই রাস্তায় ব্যবহার করা হয়নি। পাহাড়ের মাটি কি ওখানে ব্যবহার করা হয়েছে? না। ফার্স্ট অফ অল এটা ক্রিমিনাল অফেন্স, এবং সেকেন্ড অফ অল এই মাটি কোথায় গেছে, কি হয়েছে, এটা দিস ইজ নান অফ আওয়ার বিজনেস। পরিবেশ অধিদপ্তর বলছে বেআইনিভাবে পাহাড় কাটার অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা চলছে। পাহাড়ের মাটি বিক্রি হলে এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিক্রি হয়ে থাকলে তো তখন তার ওই যে অপরাধের মাত্রাটা তো আরো হলো। আমাদের যে জরিমানা করার বা ক্ষতিপূরণ আরোপ করার মাত্রাতে এখানে আমাদের একটা পাওয়ার দেয়া আছে যে আমরা সর্বনিম্ন এত, মিডিয়াম এত, সর্বোচ্চ এত, তখন তাকে আমরা ওই অপরাধের জন্য পানিশমেন্ট ওইভাবে দিই। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার নেতারা বলছেন পাহাড় কাটা পরিবেশের জন্য হুমকি। পাহাড় কাটা যেমন অপরাধ, পাহাড়ের মাটি বিক্রিও সমান অপরাধ। এটা একটা অনুচিত, অনভিপ্রেত ব্যাপার, এবং এই ব্যাপারে বিহিত ব্যবস্থা তারাই গ্রহণ করতে পারে। তবে আমাদের কাছে এটা ব্যাপারটা অশোভনীয় মনে হয়েছে। পরিবেশ বিনষ্টকারী যতই প্রভাবশালী হোক না কেন, ছাড় না দিতে পরিবেশ অধিদপ্তরকে আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুমিল্লা। রাজধানীতে অনুমতি ছাড়া সড়ক খুঁড়লে মামলা করা হবে বলে সতর্ক করেছেন উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। রাতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এই কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, জনগণের টাকায় করা রাস্তা কেউ চাইলেই হুট করে তা খুঁড়তে পারবে না। এর আগে অনুমতি না নিয়ে উত্তরা 7 নম্বর সেক্টরে সড়ক খোঁড়ার অভিযোগে ওয়াসা ঠিকাদারের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় জিডি করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শনিবার সকালে এই জিডিটি করেন অঞ্চল 1-এর প্রকৌশল বিভাগের কার্য সহকারী সোলাইমান কবির। এতে বলা হয়েছে 5 মাস আগে সংস্কার করা রাস্তাটি ওয়াসা ঠিকাদার বিনা অনুমতিতে খুঁড়েছেন। এতে ডিএনসিসি রাজস্ব আয় থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। ডিএনসিসি গত আগস্টে 12 কোটি টাকা ব্যয়ে উত্তরার 15টি সড়কের কাজ শেষ করে। এরই মধ্যে 3টি রাস্তা খোঁড়ার অনুমতি চায় ওয়াসা, কিন্তু রাস্তা খুঁড়তে তাদের অনুমতি দেয়া হয়নি। আমি আজকে তাদেরকে জিডি করেছি, কিন্তু নেক্সটে যারা এই কাজগুলা করবে তাদেরকে জেলে যেতে হবে। এই মেসেজ কিন্তু আমি দিতে চাই সকলকে। কারণ আমরা খুঁড়বো এখানে, জনগণের টাকা রাস্তা করব, জনগণ আবার সেই রাস্তা আবার খোঁড়াখুড়ি হবে, এরপরে কিন্তু জিডি তো চলবেই। আমি বলেছি আইনের কঠোর কি আইন করা যায় সেটির ব্যাপারে আমি নির্দেশ দিয়েছি, এবং আমার সিটি কর্পোরেশন সেভাবে কাজ করবে। জিডি তো থাকবেই।
তৃতীয় ধাপে ৬৪ পৌরসভার মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়। শনিবার বিকেলে গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। বৈঠক শেষে প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করা হয়। তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩রা জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি। তৃতীয় দিনের মতো সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে উচ্ছেদ অভিযান চালিয়েছে দক্ষিণ সিটি। তবে ব্যবসায়ীদের দাবি, বেসমেন্টের ২৩০টি দোকান উচ্ছেদে উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। উল্টো দিকে সিটি কর্পোরেশন বলছে, ব্যবসায়ীদের দাবি ঠিক নয়, অবৈধ দোকান ভাঙতে এখন আর কোনো বাধা নেই। সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের ব্যবসায়ী আমিনুল ইসলাম উচ্ছেদ শুরুর আগেই হাজির মার্কেটের সামনে। সঙ্গে এনেছেন উচ্চ আদালতের স্থগিতাদেশ। তার দাবি, অস্থায়ী ভিত্তিতে বরাদ্দ দেয়া বেজমেন্টের ২৩০টি দোকান উচ্ছেদ না করতে এই স্থগিতাদেশ। রিট নম্বর আছে 1477/2007। এটার স্টে অর্ডার এখন পর্যন্ত বহাল আছে। উচ্ছেদ অভিযান চলার সময় দোকান না ভাঙতে নির্দেশ দিয়েছিল আদালত। সিটি কর্পোরেশনের আপিল শুনানিতে অবৈধ ও নকশা বহির্ভূত দোকান ভাঙার পক্ষেই রায় আসে। শনিবার তৃতীয় দিনের অভিযানে মার্কেটের দ্বিতীয় তলায় চলে অভিযান। এ সময় পুনর্বাসনের আবেদন করেন ব্যবসায়ীরা। এরা কোন দেশের আইন? এক প্রশাসন এসে বরাদ্দ দিল, আর প্রশাসন এসে অবৈধ ঘোষণা করে ভেঙে দিল। মামলা করেও হাইকোর্ট থেকে আমরা রায় পেয়েছি, সে রায়টা ম্যাজিস্ট্রেটে দেখাচ্ছে, ম্যাজিস্ট্রেট এটাও মানায় নেই। তিনি সবগুলো ভেঙে ফেলছে। এখন আমরা রাস্তা হাঁটে হেঁটে কাঁদতেছি, আর কি করব। এদিকে দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা বলছেন, ব্যবসায়ীদের দাবি করা উচ্চ আদালতের স্থগিতাদেশের বিষয়টি ঠিক নয়, আর পুনর্বাসনের বিষয়টি ভেবে দেখছে কর্তৃপক্ষ। মহামান্য হাইকোর্টের কোনো স্টে অর্ডার নেই। আমরা একটা স্টে অর্ডার গত বুধবারে ভ্যাকেট হয়েছে। এরপরে আমাদের কাছে আর কোনো মহামান্য আদালতের নির্দেশনা নেই। আমরা যদি মহামান্য আদালতের নির্দেশনা, অবশ্যই আমরা আদালতের নির্দেশ আমাদের শিরোধার্য। অবশ্যই আমরা আদালত যে কোনো ইনস্ট্রাকশন দিলে আমরা সাথে সাথে আদালতের নির্দেশনা মেনে পরবর্তী ব্যবস্থা নেব। সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে প্রায় ৭০০ অবৈধ দোকান করা হয়েছে। ৩ দিনের অভিযানে উচ্ছেদ করা হয়েছে ৪০০ দোকান। কাজ পুরোপুরি শেষ হতে আরও ৩-৪ দিন লাগবে বলেও জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জের ইটনায় ২ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। ঘটনা তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। শুক্রবার রাতে ইটনা উপজেলার শান্তিপুর গ্রামে টেম্পুতে ওঠা নিয়ে ঝগড়া হয় ২ শিশুর মধ্যে। ঘটনার পর আমিরগঞ্জ বাজার এলাকায় সালিশে বসে ২ পক্ষ। সেখানে প্রজারকান্দা গ্রামের একজনকে মারধর করে শান্তিপুর গ্রামের লোকজন। ওই ঘটনার পর শনিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় ২ গ্রামের বাসিন্দারা। এতে ঘটনাস্থলেই প্রজারকান্দা গ্রামের বাদল মিয়া ও শান্তিপুর গ্রামের মিরাজ আলীর মৃত্যু হয়, আর আহত হন কমপক্ষে ৩০ জন। তাদের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইটনা থানা পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামের বাসিন্দাদের ২ দলের মধ্যে বিরোধ ছিল আগে থেকেই। তাই শিশুদের ঝগড়ায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এই মাঠে 2 পক্ষে সংঘর্ষ হয়। এখানে 2 পক্ষের 2 জন লোক মারা যায়। লাশের শ্রোতাল করে তাদেরকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। যারা ইনজুর্ড ছিল তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মৃদু শৈত্যপ্রবাহ বইছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে। আবহাওয়া অফিস বলছে, ২-১ দিনের পর চলমান মৃদু শৈত্যপ্রবাহ রূপ নেবে মাঝারি শৈত্যপ্রবাহে। তাপমাত্রা নেমে যাবে ৬ ডিগ্রিতে। এদিকে শীত ও কুয়াশার কারণে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। দিনে তাপমাত্রা বাড়লেও দুপুরের পর থেকে হিমেল বাতাসে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে। তাই দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও নগর উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
আবহাওয়া অফিস বলছে মৃদু শৈত্যপ্রবাহ থাকবে 2-1 দিন, তারপর শুরু হবে মাঝারি শৈত্যপ্রবাহ। উত্তর পশ্চিমাঞ্চলের পাশাপাশি তা ছড়িয়ে পড়তে পারে মধ্যাঞ্চলেও। তাপমাত্রা নেমে যেতে পারে 6 ডিগ্রি সেলসিয়াসে। বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ চলছে, এটি আগামী 2-3 দিন অব্যাহত থাকবে এবং এ সময় তাপমাত্রা আরও কমবে এবং সেটা মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমী লঘুচাপ। এর প্রভাবে অস্থায়ীভাবে আকাশ মেঘলা সহ আবহাওয়া শুকনো থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী এলাকায় দেখা যেতে পারে মাঝারি থেকে ঘন কুয়াশা। উত্তর পশ্চিমাঞ্চলে অর্থাৎ রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে এবং আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 8 ডিগ্রি। শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে। এছাড়া চুয়াডাঙ্গায় ছিল 8.5 ও ডিমলায় ছিল 8.6 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীত কুয়াশার কারণে কাজে বের হতে না পারায় আয় কমে গেছে দিনমজুরদের। হাসপাতালে বেড়ে উঠেছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এছাড়া প্রচণ্ড কুয়াশায় ক্ষতি হচ্ছে ফসলের। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীত পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাতে এবার দিনাজপুর থেকে যুক্ত হবেন সহকর্মী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন, আজকে দিনাজপুরের আবহাওয়ায় অফিসের বরাতে তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে, কি তথ্য জানতে পেরেছেন এবং এই বৈরী আবহাওয়ার ফলে যারা ছিন্নমূল মানুষ রয়েছেন তাদের সাহায্য সহযোগিতায় প্রশাসনের কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা? হ্যাঁ, যদি বলা যায় যে উত্তরের জেলা দিনাজপুর অঞ্চলে কিন্তু বরাবরই শীত বেশি হয়, কারণ এখানে হিমালয়ের খুব কাছাকাছি জেলা দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় এবং নীলফামারী এই অঞ্চলে শীতের প্রকোপটা বেশি থাকে। গত 3 দিন ধরে যদিও এখানে সূর্য মুখ দেখাচ্ছে, কিন্তু সকাল এবং সন্ধ্যায় তীব্র শীত অনুভূত হচ্ছে। সেই সাথে হিমেল কনকনে বাতাসের প্রভাবে জনজীবনে কিন্তু বিভিন্ন ধরনের বিপর্যয় নেমে এসেছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষের কাজকর্মের সংকট দেখা দিয়েছে। ছোট দিনের বেলা হওয়ার কারণে অনেকে তাদেরকে কাজে নিতে পারছে না এবং সকাল সকাল অনেকেই কর্মস্থলে যেতে না পারার কারণে কাজ হারাচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয় এখানে জোরালো বলা যায়, সেটি হচ্ছে যে এই অঞ্চলে কিন্তু শীতজনিত যে সমস্যাটা বিশেষ করে কৃষি ক্ষেত্রে হয়, সেটি হলো বড় যে বীজতলা তৈরি হচ্ছে, সেই বীজতলায় কিন্তু এখন হলদে রং ধারণ করা শুরু করেছে। এতে করে কৃষকরা বলছেন যে তাদের ফসলে অর্থাৎ বীজতলা রক্ষার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছেন। তারা কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছেন, পাশাপাশি তারা নিজেদের যে জ্ঞান, সেই জ্ঞান কাজে লাগিয়ে সেই বীজতলা রক্ষার চেষ্টা করছেন। এবং দিনাজপুর আবহাওয়া অফিসের কথা যদি আমরা বলি, সেখানে শহরের একটা প্রান্তে সেই আবহাওয়া অফিস, সেখানে যে ল্যান্ড ফোন এবং মোবাইল ফোন আছে, সেখানে আমরা ফোন করে কিন্তু সকালে বা বিকালে তাৎক্ষণিক তথ্য নেওয়ার জন্য কাউকে পাই না বা কেউ ফোন রিসিভও করে না। এ কারণে হালনাগাদ আমরা তথ্য পাই না। গত 3 দিন ধরে যে তাপমাত্রা, তাতে কিন্তু এখানে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে এবং দিনের তাপমাত্রার সর্বোচ্চ 20 থেকে 21 ডিগ্রির মধ্যেই থাকছে। এবং সূর্য উঠলেও কিন্তু সেই ধরনের প্রভাব না থাকার কারণে শীতজনিত রোগ বালাই কিন্তু এখানে বেশি পাচ্ছে। এবং সরকারি বেসরকারি উদ্যোগে কিন্তু দিনাজপুরে ব্যাপক হারে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। বিশেষ কম্বল, জ্যাকেট, চাদর সহ বিভিন্ন সোয়েটার বিতরণ কিন্তু অব্যাহত আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও দেওয়া হচ্ছে। তারা ইতিমধ্যেই বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে বিতরণ তুলে দিয়েছেন এবং জেলা প্রশাসন নিজেও দিচ্ছেন। এবং গতকালকে এবং আজকেও আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু শীতবস্ত্র বিতরণ করছে। বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি উদ্যোগে কিন্তু শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে কিন্তু এই অঞ্চলে বিপুল সংখ্যক মানুষ সাড়া দিচ্ছে এবং সেভাবেই তারা তাদের সহযোগিতা অব্যাহত রয়েছে। পাশাপাশি সরকারিভাবে এখানে কিন্তু আরো 1 লক্ষ কম্বল চাওয়া হয়েছে। আশা করা হচ্ছে যদি এগুলি কম্বল বিতরণ করা হয়, ব্যাপক সংখ্যক মানুষকে তারা এই সরকারি সহযোগিতা দেওয়া যাবে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। দিনাজপুরের আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী সালাউদ্দিন আহমেদ। বছরে 40,000 রোগীকে কিডনি ডায়ালাইসিস সেবা দেয়া হবে। এ লক্ষ্যে হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো বিশেষায়িত কিডনি ডায়ালাইসিস সেন্টার। জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে সেন্টারটি স্থাপন করা হয়েছে। শনিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও সাংসদ হাফিজ আহমদ মজুমদার এই ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন করেন। এছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দফতরে 2টি নতুন ভবনেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, জেএমআই গ্রুপের সাথে মিলে 100 শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন কাজ শুরু হয়েছে। এর মধ্যে 36টি শয্যা চালু হয়েছে। আগামী 2 মাসের মধ্যে 65 শয্যার উন্নীত করা হবে। আমার দেশের জনগণকে এই কথা বলতে চাই, এটা আমি প্রফিটের জন্য করি নাই। আমার দেশের জনগণ যেন
ভালো সেবা পায় অ্যাফোর্ডেবল প্রাইসে, এই জন্য এটা করা। অর্থনীতিতে করোনার প্রভাব মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান শীর্ষে আর বিশ্বে 20তম। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ প্রকাশিত কোভিড রেজিলিয়েন্স র্যাঙ্কিংয়ে জানা গেছে দেশের এই সাফল্যের চিত্র। প্রাণঘাতী এই ভাইরাস মোকাবিলায় সারা বিশ্ব যখন হিমশিম খাচ্ছে, তখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইটালি, সৌদি আরবের মতো দেশগুলোর চেয়েও ভালো অবস্থানে আছে বাংলাদেশ। শুধু তাই নয়, দক্ষ করোনা ব্যবস্থাপনার কারণে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে 4 ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। বিশ্বব্যাপী করোনা সংক্রমণ শুরুর পর থেকে বিশ্বের 53টি দেশের সামাজিক ও অর্থনৈতিক মানদণ্ডে মহামারীর মোকাবিলার সক্ষমতা নিয়ে 10টি সূচকের উপর র্যাঙ্কিং শুরু করে ব্লুমবার্গ। তালিকায় করোনার সার্বিক প্রভাব মোকাবিলার সক্ষমতা বিবেচনায় বিশ্বের নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 20তম, আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার উপরে। নভেম্বরে 24তম স্থানে থাকলেও চমৎকার দক্ষতা দেখিয়ে 1 মাসের ব্যবধানে 4 ধাপ উন্নীত করেছে বাংলাদেশ। ব্লুমবার্গে প্রকাশিত জরিপে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে 59.2 স্কোর নিয়ে শীর্ষে বাংলাদেশ। মহামারীর সূচকে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও টিকা প্রাপ্তির সম্ভাবনার সূচকে পিছিয়ে রয়েছে বাংলাদেশ, যেটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা ইতিবাচক অবস্থান হিসেবে আমরা মনে করি। ঝুঁকির মধ্য থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার কারণে আমাদের জিডিপির প্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা একটা ভারসাম্যপূর্ণ অবস্থান এখন পর্যন্ত ধরে রাখতে পেরেছি, এবং এই কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময়কালেও সেটির খুব যে বড় ব্যত্যয় হয়েছে সেটি বলা যাবে না। ব্লুমবার্গের তথ্য বলছে জীবনযাত্রার মান নির্ণয় সূচকগুলোর মধ্যে জিডিপি আর যোগাযোগ ব্যবস্থার গতির দিক থেকে অনেক এগিয়েছে বাংলাদেশ। তবে এখনও পিছিয়ে রয়েছে জনজীবনে লকডাউনের প্রভাব আর স্বাস্থ্যসেবার মানের দিক থেকে। ব্লুমবার্গ বলছে, বিপুল জনসংখ্যার বাংলাদেশে মাত্র 5% মানুষ করোনা ভ্যাকসিন সুবিধার আওতায় রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পরে বিশ্বে 29তম নম্বর অবস্থান পাকিস্তানের। তাদের স্কোর 54.8, আর 50.6 পয়েন্ট নিয়ে ভারত রয়েছে 39 নম্বরে। যদিও ভ্যাকসিন প্রাপ্তির দিক থেকে ভারত পাকিস্তান দুদেশই বাংলাদেশের চেয়ে এগিয়ে, আর করোনা মোকাবেলায় তাক লাগানো সাফল্য দেখিয়ে 1 নম্বরে আছে নিউজিল্যান্ড। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অসময়ে পদ্মার ভাঙনে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর এলাকাবাসীর। এরই মধ্যে বিলীন হয়েছে সুরেশ্বর রক্ষা বাঁধের 55 মিটার অংশ। ঝুঁকিতে রয়েছে আরও 300 মিটার এলাকা। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শনিবার দুপুরে হঠাৎ ধসে পড়ে সুরেশ্বর রক্ষা বাঁধের 55 মিটার অংশ। এছাড়া আশপাশের এলাকায় দেখা দিয়েছে বড় বড় ফাটল। এতে ভাঙনের ঝুঁকিতে পড়েছে সুরেশ্বর ঈশা পাশা সহ 5 গ্রামের শতাধিক পরিবার। এরই মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বসবাসকারীদের। অসময়ে পদ্মার বিরূপ আচরণে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে দিন কাটছে নদী তীরের মানুষদের। সারারাই তো ভালো আছিল, আজ সকালে তোর সব নামিয়া যাইতেছে বাড়ি ঘর লইয়া, ঘর দুয়ার নিয়ে এই যে বর্তমানে দেখা যান এই যে ফাটা ফাটা সব নদীতে চলে যেতেছে, সব ভাঙ্গা যাইতেছে। এখন আমরা একটা ভয়ঙ্কর মধ্যে আছি, আমরা কিভাবে কি করুম এখন আমরা দিশা পাইতেছি না। এর আগে বর্ষায় 2 দফা ভাঙনের কবলে পড়ে সুরেশ্বর রক্ষা বাঁধটি। এ পর্যন্ত বাঁধের 233 মিটার অংশ বিলীন হয়েছে। ঝুঁকিতে আছে আরও 300 মিটার এলাকা। এবার বর্ষার পানি ধীরে নামা আর মাটির তলদেশ থেকে বালু সরে যাওয়ায় ভাঙন প্রকট হয়েছে বলছে পানি উন্নয়ন বোর্ড। আগে থেকে ড্যামেজ থাকে যে অংশগুলো, সেই অংশগুলো পানি কমে যাওয়ার সাথে সাথে যেহেতু কাউন্টার করতে কমে যায়, পানির যে চাপটা সেই ড্যামেজ অংশগুলো আস্তে আস্তে আরও বেশি ভাঙন দেখা যায়। 2012 সালে 23,50,00,000 টাকা ব্যয়ে সুরেশ্বর দরবার সহ আশপাশের এলাকা রক্ষায় নির্মাণ করা হয় বাঁধটি। কিন্তু নদী ভাঙনের কারণে এখন পুরো এলাকায় রয়েছে ভাঙনের ঝুঁকিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
এই বিষয়ে আরও জানাতে বা শরীয়তপুর থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী নুরুল আমিন। নুরুল, যেমনটি প্রতিবেদনে আমরা বলছিলাম যে 233 মিটার অংশ সুরক্ষা বাঁধের ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে এবং ঝুঁকিতে 300 মিটার এলাকা রয়েছে। তো এই এলাকায় আশেপাশে যারা অবস্থান করছেন তাদেরকে সরিয়ে নেয়ার ক্ষেত্রে বা নিরাপদ পুনর্বাসনে কি কোনো উদ্যোগ নিয়েছে এবং বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কি বলছে? গত শনিবার যেই অসময়ে আকস্মিক পদ্মার ভাঙন অর্থাৎ বাঁধের প্রায় 55 মিটার অংশ নদীগর্ভে বিলীন হওয়ার পরে কিন্তু স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক আমরা লক্ষ্য করেছিলাম এবং যার প্রেক্ষিতে সেই বাঁধের তীরবর্তী এলাকা থেকে এরই মধ্যে 5টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তারা তাদের স্থাপনা বসতবাড়ি সহ যে সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলি নিয়ে নিরাপদ দূরত্বে সরে গিয়েছে। এর বাইরেও যে সকল পরিবার এখন এই বাঁধকে আশেপাশে বাঁধের আশেপাশে রয়েছে তারাও কিন্তু অনেকটা উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে এবং ভাঙন যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে তাদেরকেও সেখান থেকে সরিয়ে নেওয়া হবে এমনটাই কিন্তু পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর যে বাঁধটি 2012 সালে নির্মাণ করা হয়েছিল সেই বাঁধটি কিন্তু গেল 5-7 বছর অনেকটাই সুরক্ষিত অবস্থায় ছিল, কিন্তু গেল 2 বছর যাবত এই বাঁধের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে এবং বিভিন্ন প্রান্ত থেকে ধসে গিয়েছে এর মধ্যে বাঁধের প্রায় 233 মিটার অংশ। এর বাইরেও 300 মিটার বাঁধের বিভিন্ন অংশে বড় বড় ফাটল দেখা দেওয়ায় পুরো বাঁধটিকে কিন্তু পানি উন্নয়নের বোর্ডের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং যার প্রেক্ষিতে নতুন একটি প্রকল্প পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখানে নেওয়া হয়েছে। স্থায়ী বাঁধ সুরক্ষার জন্য 58 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেটি অনুমোদন হয়েছে। শীঘ্রই ঠিকাদার নিয়োগ করে কার্যাদেশ প্রদান করা হবে এমনটাই পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর এখানে যে বাঁধটি গত বর্ষায় আমরা দেখেছিলাম এই বাঁধের সব মিলে প্রায় 233 মিটার যে অংশটি এরই মধ্যে পদ্মায় ধসে গিয়েছে, এই অংশটি সংস্কারের জন্য কিন্তু এর মধ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে 19 কোটি টাকা ব্যয় করা হয়েছে, যেখানে 4 লক্ষ জিও ব্যাগ এবং প্রায় 1038 জিও টিউব সেখানে ডাম্পিং করা হয়েছে। তারপরে ওই অসময়ের এই ভাঙন কিন্তু অনেকটাই উদ্বেগ বাড়িয়েছে পদ্মাপাড়ের মানুষের। নুরুল, আপনি এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। শেরপুরের নলকুড়া ইউনিয়নে পানির অভাবে বোরো ধান চাষ সম্ভব হচ্ছে না 200 একর জমিতে। এতে খাদ্য ঘাটতির পাশাপাশি আর্থিক সংকটে পড়েছেন চাষিরা। তবে কৃষকরা বলছেন রাবার ড্যাম থেকে বিএডিসির পাইপ ড্রেনের মাধ্যমে পানি দেয়া হলে এসব জমি বোরো চাষের আওতায় আসবে। সীমান্তবর্তী ঝিনাইগাতির ভারুয়া, বাউইবাধা ও জারুলতলা গ্রামে 1.5 শতাধিক কৃষক পরিবারের বসবাস। কৃষিকাজই তাদের প্রধান পেশা। তবে গত 20 বছর ধরে 2 শতাধিক একর জমিতে কেবল আমন ধানের আবাদ হচ্ছে। আমন মৌসুম শেষ হলে বেকার থাকতে হচ্ছে চাষিদের। সারা বছর এক জাতের ধান আবাদ করায় খাদ্য ঘাটতির পাশাপাশি আর্থিক সংকটেও থাকতে হয় কৃষকদের। বাউইবাধা, জারুলতলা, ভারুয়া মিলিয়া প্রায় 200 একর জমি অনাবাদি ভরে থাকে। আমরা আবাদ করতে পারতেছি না পানির অভাবে। আমাদের তো সমস্যা পানির সমস্যা, পানির অভাবে তো আমরা আবাদই করতে পারি 3-4 বছর ধরে। এই নদীর পানিটা হইলে আঙ্গুরের মরুভূমির জায়গাটা আমরা টুকটাক আবাদ করে খাইতে পারবো। এদিকে উপজেলার মহারশী নদীতে রাবার ড্যাম নির্মাণ করায় গত 3 বছরে প্রায় 1,500 একর জমি নতুন করে বোরো ধান চাষের আওতায় আসে। একইভাবে অনাবাদি জমি চাষের আওতায় আনার দাবি কৃষকদের। আমাদের জন্য যাতে রাবার ড্যাম থেকে পানি দেয় আর আমরা যেন ভালোভাবে আবাদ করতে পারি। অনাবাদি জমি সেচের আওতায় আনতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। সংশ্লিষ্ট বিএডিসির কর্মকর্তার সাথে কথা বলবো এবং তিনি সরজমিনে পরিদর্শন করে যদি এখানে কোনো কিছু প্রয়োজনীয়তা লাগে, কোনো গভীর নলকূপ অথবা সেচের অন্য কোনো প্রকল্প দিতে হয়, আমরা এটা মানে বাস্তবতা নিরিখে তদন্ত করে আমরা এটা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সেচ সুবিধা পেলে বোরো চাষের মাধ্যমে খাদ্য ও আর্থিক সংকট দূর হবে অন্তত 10,000 মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 17,64,000 ছাড়ালো, আক্রান্ত 8,06,00,000-এর বেশি। একদিনে 4,29,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, প্রাণ গেছে 7,000-এর বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 1300-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে দেশটিতে শনাক্ত 1,39,000-এর বেশি। এদিকে ইউরোপের 8 দেশে নতুন ধরনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। ইউরোপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হান্স ক্লুগ কথা জানিয়েছেন। তিনি বলেন এটি দ্রুত ছড়ায় আর কম বয়সীদের সংক্রমিত করে। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা এবং ভিড় এড়িয়ে চলা সহ সুরক্ষা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন এই WHO কর্মকর্তা। এদিকে দক্ষিণ আফ্রিকার পর করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে জাপানেও। যুক্তরাজ্যে নতুন ভাইরাস শনাক্তের পর বেড়েছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা, চলছে কঠোর বিধিনিষেধ। এদিকে জার্মানিতে রোববার থেকে শুরু হচ্ছে ফাইজার বায়োএনটেক করোনা ভ্যাকসিন দেয়া।
উইন্ডিজ সিরিজের আগে অন্যরকম চ্যালেঞ্জ নির্বাচকদের সামনে। টি-20 কাপে দারুণ পারফরমেন্সে আবার আলোচনায় মাশরাফি বিন মুর্তজা। নড়াইল এক্সপ্রেসের বোলিং দেখে আশ্বস্ত সতীর্থ আল আমিন হোসেন। এদিকে লঙ্গার ভার্সনের অনভ্যস্ততা কাটাতে গুরুত্বপূর্ণ হবে প্রস্তুতি ম্যাচ, বলছেন টাইগার ওপেনার সাদমান ইসলাম। চোটের কারণে খেলতে পারেননি শুরুতে। টি-20 কাপের শেষ ভাগে জেমকন খুলনায় যোগ দিয়ে পুরনো বিধ্বংসী রূপে মাশরাফি। চট্টগ্রামের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে দারুণ বোলিং। নড়াইল এক্সপ্রেসেই পাল্টে যায় টুর্নামেন্টের গতিপথ। আগে সে গতি আর নেই, তারপরও বুদ্ধিমত্তা আর বৈচিত্র্যে ব্যবধান করে স্বয়ংক্রিয়ভাবেই আলোচনায় ঢুকে গেছেন মাশরাফি বিন মুর্তজা। উইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজে কি সুযোগ পাবেন ম্যাশ? হেড কোচ রাসেল ডোমিঙ্গোর ভাবনায় 2023 ওয়ানডে বিশ্বকাপ। সব মিলিয়ে পুরো ব্যাপারটা নির্ভর করছে নির্বাচকদের ওপর। তবে মাঠে খুব কাছ থেকে তার পারফরমেন্স দেখেছেন যারা, সেই পেস অ্যাটাক সতীর্থরা প্রত্যয়ন করছেন ফুরিয়ে যাননি বোলার মাশরাফি। কে দলে থাকবে বা আমিও থাকবো কিনা বা আরেকজন থাকবে, এটা আসলে টিম ম্যানেজমেন্ট বা সিলেক্টররা যারা আছে বা কোচিং স্টাফ আছে ইনারা ভালো বুঝবেন। তো আমার কাছে সব কিছু মিলে ওনার সাথে খেলছি, উনি একজন খুব ভালো লিডার। একটা ওডিআই টুর্নামেন্ট খেলছি, সেই হিসাবে মাশরাফি অনেকদিন ইনজুর্ড ছিল। সব কিছু মিলে উনি আসছে এবং উনি আসলে ওনার বেস্ট পারফর্মটাই করছে। তবে উনি আমার কাছে মনে হয় ভালো শেপে আছে। যদি হয়তো বা টিমে সিলেক্ট হয়, টিমের জন্য ভালো হবে। সাদা বলে দুটো টুর্নামেন্ট খেলে আত্মবিশ্বাসী ওয়ানডে দলের সদস্যরা। তবে টেস্ট বিশেষজ্ঞদের জন্য কাজটা কঠিন। ওয়েস্ট ইন্ডিজ যেখানে বিরতি শেষে খেলে ফেলেছে 2টি সিরিজ, সেখানে টাইগারদের বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলা হয়নি বললেই চলে। অনভ্যস্ততা কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ হবে প্রস্তুতি ম্যাচ, বলছেন ওপেনার সাদমান ইসলাম। একটা ম্যাচ খেলা হয়েছে, যেরকম আমাদের ক্যাম্প যখন স্টার্ট হয়েছিল, শ্রীলঙ্কা সিরিজে হওয়ার কথা ছিল, তারপরে কিছু ম্যাচ খেলছি আমরা, তারপর আর খেলা হয়নি। আশা করি যে হয়তো বা আমরা প্র্যাকটিস ম্যাচ খেলবো বা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে, তো নিজেকে হয়তো বা তখন একটু রেডি করে নিতে পারবো। 10 মাসের বিরতির পর আবার আমন্ত্রণ